তো গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছো। এবং আমি আগের দিনই বলেছি পড়াতে গিয়ে যে মেবি এই 6 মাস হয়তো অনলাইন ক্লাসই বেশি হবে। অনলাইনেই আমরা 5th সেমিস্টারকে কমপ্লিট করার চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কারণ 6th সেমিস্টারে যে 24 ক্রেডিট আছে, সেই 24 ক্রেডিটের মধ্যে আমার পড়ানোর জন্য দুটো পেপার আছে তোমাদের। একটা হচ্ছে যে 11D, সেখানে হিউম্যান পপুলেশন জেনেটিক্স আছে। আর একটা হচ্ছে DSC2, যেটা আমরা খুবই প্রাসঙ্গিক আমাদের বর্তমান করোনা পরিস্থিতিতে বা কোভিড-19 ডিজিজের সময়, চারিদিকে ক্রাইসিসের সময়, সেখানে অ্যানথ্রোপোলজির কতখানি কন্ট্রিবিউশন থাকতে পারে বা কিভাবে অ্যানথ্রোপোলজিস্টরা ইনভলভ হতে পারে, সেটা খুব একটা বড় জিনিস। তোমাদের আগেই বলেছি আমি হাই নিউজ চ্যানেলে 28 তারিখ আমার রেকর্ডিং আছে, আমি এটা নিয়েই বলবো, অ্যানথ্রোপোলজি অফ হেলথ। কিন্তু একটু টাইটেলটা অন্যভাবে দিয়েছি, যে রোল অফ অ্যানথ্রোপোলজি ইন পাবলিক হেলথ। হেলথের মধ্যে অনেক পোর্শন আছে, সেই পোর্শনের মধ্যে একটা পোর্শন হচ্ছে যাকে বলা হয় পাবলিক হেলথ। তো আজকে তোমাদের সেই হেলথ ওরিয়েন্টেড, তোমরা আগেও 3rd সেমিস্টারে অ্যানথ্রোপোলজি অফ হেলথ নিয়ে পড়াশোনা করেছো, কিন্তু DSC2-তে এটা আরো ডিটেলসে আছে। কারণ হেলথ ইটসেলফ ইজ এ সাবজেক্ট, সেজন্য অ্যানথ্রোপোলজি সেখানে কন্ট্রিবিউশন কতখানি হতে পারে। আর আমরা তো ডাক্তার না, ফলে আমরা মেডিসিন হয়তো দিতে পারবো না, কিন্তু মেডিসিন ছাড়াও আর একটা বড় জিনিস আছে। আজকেই আমি শুনতে পারলাম যে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার, তোমরা নাম শুনেছো, ওরা ট্রাইবাল হেলথ অ্যান্ড নিউট্রিশন পোর্টাল চালু করেছে। হ্যাঁ, সেখানে আমি বহুদিন আগে বলেছিলাম যে অস্ট্রেলিয়াতে একটা একটা অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনাল হেলথ ইনফোনেট নামে পরিচিত। এবং যারা অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনসের বিভিন্ন যে তার সেগমেন্টস আছে, যে পপুলেশন আছে, সেই পপুলেশন গুলো তারা করছে কি, তারা পিরিয়ডিক্যাল ডেটা কালেক্ট করছে। এটা একদিনে সম্ভব হয়নি, হিউজ টাইম। এবং সেখানে কি হয়েছে, তারা টেম্পোরাল ডেটা কালেক্ট করেছে। হয়তো দেখা যাচ্ছে হেলথের প্রবলেম এবছর একরকম এসছে, পরের বছর একরকম আসবে, তারপরের বছর একরকম আসবে, তারপরের বছর একরকম আসবে, কিছু কমন আসবে, কিছু ডিফারেন্স আসবে। এবং সেই পর্যায়ে পপুলেশন হেলথকে ম্যানেজ করার ক্ষেত্রে কোন কোন প্যারামিটার গুলো তারা ইউজ করবে, যেগুলো মডিফায়েবল। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে পপুলেশন হেলথের ক্ষেত্রে যে বিহেভিয়ারাল মডেল, যেটা আমাদের খুব রেয়ারলি পড়ানো হতো এর আগে, কিন্তু এখন বর্তমানে আমরা অনেক বেশি এই বিহেভিয়ারাল মডেল নিয়ে চিন্তা ভাবনা করছি। কারণ এই যে করোনা পরিস্থিতির সময় আমাদের যে তোমরা মাস্ক যেগুলো পরছো বা হাত ধুচ্ছ, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করছো, দিস অল আর দ্য পার্সেল অফ পপুলেশন হেলথ, পাবলিক হেলথ অ্যাপ্রোচের এমার্জেন্সি অ্যাপ্রোচ। সেখানে মানুষ তো সবাই, তোমরা দেখছো রাস্তাঘাটে যে সবাই মাস্ক নাও পড়ছে না। কেউ হয়তো মাস্ক পরছে, সে নাকের নিচে নামিয়ে রাখছে, কেউ তো মাস্ক পরছে, সে থুতনি নিচে নামিয়ে রাখছে। তো আমরা কি হতো আগে, যখন আমরা মাস্ক পরা দেখতাম, ধরো আজ থেকে 2 বছর বা 6 মাস আগেও কাউকে যদি মাস্ক পরে রাস্তায় ঘুরতে দেখতাম, তাহলে ভাবতাম যে সে হয়তো অসুস্থ। হ্যাঁ, সে হয়তো অসুস্থ, তার হেলথ কোনো প্রবলেম আছে, কিডনির কোনো প্রবলেম আছে, লাংসের কোনো প্রবলেম আছে, বা তার কোনো ক্যান্সারের সেল বডিতে আছে, সেই জন্য ডাক্তারের কথা মতো সে মাস্ক পরে রাস্তায় বেরোচ্ছে। কিন্তু আজ থেকে প্রায় 6 বছর আগে আমি যখন জাপানে গেছিলাম, তখন তখন হংকং হয়ে ট্রানজিট হয়ে গেছিলাম, এবং হংকং এয়ারপোর্টে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। সেই সময় আমি খুব ভোরবেলায় নেমেছিলাম। সেই সময় হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে কারুর যদি হাঁচি কাশি সর্দি হয় বা কারুর যদি বডি টেম্পারেচার থাকে, তাহলে হংকং এ যে এয়ারপোর্টের মেডিকেল ইউনিটে যেন ইমিডিয়েটলি তাদের সাথে কন্ট্যাক্ট করে। তো আমি তখন বুঝিনি যে আমি তো ইন্ডিয়া থেকে যাচ্ছি, এসব কেন, এটা তো আমাদের ওখানে বলেনি বা দরকার নেই। কিন্তু তখন
বুঝিনি। কিন্তু তারপরে এই যখন আমাদের করোনা পরিস্থিতির সময় আমি পড়াশোনা করতে শুরু করলাম, তখন আমার মাথায় খেললো যে আরে সত্যি তো 2014-তে হংকং এ বলছিল এবং জাপানে ম্যাক্সিমাম মানুষ বা ভিয়েতনামের ক্ষেত্রে বা চায়নার সাউথ চায়নাতে বিশেষ করে মানুষ সবাই মাস্ক পরে চলছিল। তার কারণ হচ্ছে 2012-13-তে সেখানে এই কোভিড-19-এর আরেকটা স্টেন সার্স, সেই সার্স ওখানে এফেক্টেড হয়েছিল। একই রকমের ভাইরাস কিন্তু অন্য স্ট্রেন, আগের স্ট্রেন। ফলে তারা সেখানে কিছু মানে ফ্যাটালিটি রেটস হয়েছিল এবং অনেকে এফেক্টেড হয়েছিল বলে তারা কনসার্ন ছিল সেই ব্যাপারে। এবং জাপানে বিশেষ করে তুমি যদি একটা ডকুমেন্টারি তোমাদের দেখিয়েছিলাম, লক্ষ্য করেছো কিনা জানি না, প্রফেসর জন হেনরি, উনি 45 বছর ধরে জাপানে একটা রুরাল ভিলেজে কাজ করেছেন। তারপরে উনি কাজের শেষে এন্ড স্টেজে যাবতীয় ডেটা ওই গ্রামের কাউন্সিলকে জমা দিয়ে এসছেন, যাতে ভবিষ্যতে কেউ যদি ওই গ্রামে কাজ করে তাহলে সেই ডেটাটাকে নিলে সে টেম্পোরাল ফ্রেমে আন্ডারস্ট্যান্ডিংটাকে নিয়ে আসতে পারবে যে সময়ের সাথে সাথে সেই কমিউনিটিটা কতখানি চেঞ্জ হয়েছে। তো সেখানে যদি ভিডিওটা দেখো তাহলে দেখবে যে প্রচুর লোক যারা গাড়ি চালিয়ে যাচ্ছে, যারা রাস্তায় ঘুরছে, তারা মাস্ক পরে আছে। যদিও এটা করোনা পরিস্থিতির আগের সময়, তাহলে তারা কেন করছে? কারণ তারা নিজেকে মনে করে, তারা নিজেকে বিশ্বাস করে যে মাস্ক পরে যদি রাস্তায় বেরোয় তাহলে তার এই যে বিহেভিয়ারটা, সেটা একটা হেলদি বিহেভিয়ার। এখন যদি কালচারের ডেফিনেশনে আসো তাহলে দেখবে যে ইবি টাইলার 1871-এ কালচারকে বলেছিল যে কালচার এন্ড সিভিলাইজেশন দ্যাট কমপ্লেক্স হোল which includes knowledge, beliefs, ideas, morals, habits and other things, and habits and capabilities acquired by man as a member of a society. The habits and capabilities, এই হ্যাবিটসটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাসপেক্টস। তো এরপরে প্রফেসর এনকে বোস বলেছিলেন যে না, কালচার ইজ এ ক্রিস্টালাইজড ফেস অফ ম্যানস অ্যাক্টিভিটি। সেটাকে চেঞ্জ হয়ে গেছে, কারণ সেখানে অবজেক্টিভিটিকে নিয়ে আসা হয়েছে। কারণ সেই সময় অ্যানথ্রোপোলজির একটা ক্রাইসিস সময় ছিল, সেই জন্য তাকে বাঁচানোর জন্য এটা করা হয়েছে। পরবর্তীকালে লিংটন বলেছেন যে কালচার ইজ এ লার্নড এন্ড শেয়ার্ড বিহেভিয়ার। The behavior means the action. Action, whatever you are doing, you have two kind of behavior. One is ideal behavior, কল্যাণ একটু আগে যে বললো যে আমি এই সব দেখছি, এসব করছি। আর অ্যাকচুয়াল বিহেভিয়ার, যদি আমি কল্যাণকে খুব ভালো করে অবজার্ভ করি তাহলে ও কি দেখছে না দেখছে সেটা আমার কাছে ওভারঅল ক্লিয়ার হবে। তো দুটো বিহেভিয়ার এখানে কাজ করে। হোয়াট এভার দ্য বিহেভিয়ার ইজ রিলেটেড, ডাইরেক্টলি রিলেটেড টু দ্য কালচারাল অ্যাসপেক্ট। ফলে এই যে জাপানিজরা এখন বা হংকং এর পপুলেশন বা ভিয়েতনাম একটাও মানে মারা যায়নি ওখানে, তারা এই যে মাস্ক পরাটা সেটা সিম্বলিক পর্যায়ে নিয়ে গেছে। কে বলেছিল সিম্বলিক? কালচার ইজ সিম্বলিক। সিম্বলিক বলেছিল হচ্ছে তোমার লেসলে হোয়াইট, উনি বলেছিলেন কালচার ইজ এ সিম্বলিক বিহেভিয়ার, রাইট? তারপরে কগনিটিভ অ্যানথ্রোপোলজি এসে এবং এখন বর্তমানে ক্লিফোর্ড গ্রিজের ইন্টারপ্রেটিভ অ্যানথ্রোপোলজি দিয়ে কালচারকে ডিফাইন করা হচ্ছে। এখন দেখো, আমি একটা বায়োলজিক্যাল অ্যাসপেক্ট দিয়ে ঢুকতে যাচ্ছিলাম, যাতে হেলথে সবাই মনে করো যে হেলথ WHO ডেফিনেশন দিয়েছে যে হেলথ কাকে বলে না, হেলথ ইজ এ কমপ্লিট সেন্স অফ ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং and not merely and disease or infirmity. অর্থাৎ একটা মানুষের শুধুমাত্র তার সে ফিজিক্যালি ফিট থাকলে হবে না, তাকে মেন্টালিও ফিট থাকতে হবে এবং তাকে সোশ্যালিও ফিট থাকতে হবে। তুমি একটা জায়গায় গেছো, সবাই একটা নির্দিষ্ট কাজ করছে, হ্যাঁ, তুমি অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছ, করছো, তোমার অতটা ইন্টারেস্ট নেই। একটা সামাজিক কাজের মধ্যে, সামাজিক রিচুয়ালস হচ্ছে, তার মধ্যে তোমার কোনো ইন্টারেস্ট নেই। তো এটাকে তোমাকে সামাজিক ভাবে তুমি তো হেলথে তুমি ইনভলভ না। সামাজিক হেলথটা কিন্তু আমাদের কাছে, সামাজিক যে স্বাস্থ্য, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং মেন্টাল হেলথ এবং সামাজিক হেলথ কি করে ফিজিক্যাল হেলথের সাথে রিলেটেড, এটাই হচ্ছে অ্যানথ্রোপোলজি অফ হেলথের মূল বিষয়। অর্থাৎ আমরা যদি ডাক্তার হতাম তাহলে আমরা একটা ইন্ডিভিজুয়ালকে নিয়ে আমরা ডিল করতাম। হয়তো তোমার যখন শরীর খারাপ হবে তখন তুমি ডাক্তারের কাছে যাবে, কিন্তু তোমার যদি শরীর খারাপ না হয় তবুও এই করোনা পরিস্থিতিতে
বা এই যে কোভিড-19 ডিজিজের সময় চারিদিকে সিভিল অ্যাওয়ারনেস হচ্ছে, মাস্ক পরুন, হ্যান্ড স্যানিটাইজার দিন, হাত ধোন, এইভাবে করুন, কোনো স্টিগমাটাইজড হবেন না, এগুলো হচ্ছে সিভিল অ্যাওয়ারনেস। যেমন আমরা আগে দেখতাম যে পাঁচিলে পাঁচিলে গ্রামে গঞ্জে লেখা থাকতো যত্রতত্র মলমূত্র ত্যাগ করিবেন না। কেন? তার কারণ হচ্ছে যে এই যে ডেফিসিটটা হচ্ছে, এই যে ডেফিকেশনটা হচ্ছে, সেটার মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবাণু মধ্যে থাকছে। কেউ যদি খালি পায়ে যায় বা তার সঙ্গে কোনো কন্টামিনেটেড হয়, তাহলে দেখা যাবে সেটা তাতে তার কোনো ডিজিজ ডেভেলপ করছে। বা আরেকটা এক্সাম্পল দিই, যেমন ম্যালেরিয়া। ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা সবাই জানি, আমরা কিন্তু কেউ ম্যালেরিয়ার কারো হয়েছে বলে যে প্লাজমোডিয়াম ভাইবক্স হয়েছে না প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হয়েছে এটা জিজ্ঞেস করি না, কারণ আমরা ডিজিজ দিয়ে চিন্তিত। ফলে ম্যালেরিয়া কারোর যদি হয় তাহলে সে স্বাস্থ্য কেন্দ্রে যাবে, সেখানে গিয়ে চিকিৎসা করাবে। কিন্তু এখানে কি থেমে আছে স্বাস্থ্য? না, এখানে পঞ্চায়েত থেকে যেরকম গ্রামে গ্রামে লেখা থাকবে, ব্লক স্বাস্থ্য কেন্দ্রে লেখা আছে যে মশারি টানাবেন রাত্রিবেলায়। তাহলে মশারি টানানোটা একটা বড় ফ্যাক্টর, যেটা মডিফায়েবল, যেটা সোশ্যাল অ্যাসপেক্ট। হ্যাঁ, যে মশারি টানানো। এখন সবাই কি বললে সবাই শুনছে? একটা এক্সাম্পল দিই, আমি গ্রামে কাজ করতাম, জঙ্গলে কাজ করতাম যখন, তখন এই যে বিভিন্ন জঙ্গলে, তুমি জানো ছোটনাগপুর প্লেটো এরিয়ায় বিভিন্ন জঙ্গলে ম্যালেরিয়াল প্রোন জোন, এবং এই ম্যালেরিয়াকে ঠেকানোর জন্য প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস করা হয়েছে এবং তাদের প্রত্যেককে ক্লোরোকুইন ট্যাবলেট এবং মসকিউটো নেট, যেটা কালচার মসকিউটো নেট, যে মসকিউটো নেট সাংঘাতিক প্রোটেকশন দেয় ম্যালেরিয়ার মশাকে আটকানোর জন্য। কারণ এটা মনে করা হয় যে ম্যালেরিয়ার মশা রাত্রিবেলা কামড়ায় এবং ভোরের দিকে বিশেষ করে তারা ম্যালেরিয়ার মশারা আমাদের কামড়ায়। ফলে তাকে বাঁচানোর জন্য তারা তো তাদের মশারির টানানোর বিহেভিয়ার ছিল না, ফলে সেই বিহেভিয়ারটাকে তৈরি করার জন্য গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে একটা করে মশারি দিয়ে দেওয়া হয়েছে। ফলে একদিন সকালে ঘুম থেকে উঠে আমি আমি মশারিটা নিয়ে শুতাম। একদিন সকালে ঘুম থেকে উঠে কাজে যাচ্ছি, বৃষ্টি পড়ছে, এরকমই একটা দিন, হঠাৎ দেখি একদল মানুষ কিছু মশারি টাইপের জিনিস কাঁধে নিয়ে যাচ্ছে। তা আমি বললাম যে আরে তোমরা কোথায় যাচ্ছ? বলছে মাছমারিতে যাচ্ছ। মাছমারিতে মানে মাছ ধরতে যাচ্ছে। কোথায়? বৃষ্টি হচ্ছে, খাল বিলে মাছ হচ্ছে, মানে কি দিয়ে মাছ ধরবে? তখন দেখাচ্ছে ওই যে সকাল রাত্রিবেলা যে মশারিটা টানানোর জন্য মানে গ্রাম পঞ্চায়েত থেকে দিয়েছিল, ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে দিয়েছিল, সে মশারিটাকে নিয়ে যাচ্ছে সে মাছ ধরতে। রাত্রিবেলা আমার অবজারভেশন হচ্ছে গ্রামে যে এই মশারিগুলোকে তারা মাথায় দিয়ে শোয় বালিশ হিসাবে। কারণ এদের যে ছোট ছোট ঘর আর এদের যে ফ্যামিলি সাইজ, এই ফ্যামিলি সাইজে সবাই একই ঘরে থাকতে পারে না, ফলে তারা বাইরের কোনো দাওয়ার যেগুলো থাকে সেখানে শোয়, রাত্রিবেলা ঘুমোয়। ফলে আমার ম্যাক্সিমাম টাইমে অবজারভেশন হয়েছে যে তারা ওই বালিশটাকে মাথায় দিয়ে শুচ্ছে। দে ইউজ দিস mosquito net as a pillow. So what the target and what they are doing, the behavior যেটা আইডিয়ালি হওয়া উচিত, যেটা গভর্নমেন্ট বলছে বা গভর্নমেন্ট চাইছে, সেটা তাদেরকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা কি অ্যাকসেপ্ট করছে? ফলে অ্যাকসেপ্টেবিলিটি and accessibility, these are these two different concepts. অ্যাক্সেসিবিলিটি মানে তোমার কাছে তুমি পাচ্ছ কিনা, সেকেন্ড হচ্ছে তুমি ব্যবহার করছো কি। এরকম ভুরি ভুরি এক্সাম্পল আছে। সেজন্য আজও ম্যালেরিয়া প্রবণ এলাকায় সারা গ্রাম এফেক্টেড হয়ে যায়, কারণ তাদের বিহেভিয়ারটা সেখানে চেঞ্জ হওয়া নেই, হয় না। ফলে এই মতো জায়গায় দাঁড়িয়ে আজকে অ্যানথ্রোপোলজি অফ পাবলিক হেলথ বা অ্যানথ্রোপোলজি অফ হেলথ, এই যে DSC 2, সেটা আমি আজকে তোমাদের একটু শেয়ার করব। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং এই টপিকটা যে এক্সপার্ট হবে, দে ক্যান অলসো জয়েন অ্যাজ এ পাবলিক হেলথ মেজার অর পাবলিক হেলথ বলবো পার্সোনিয়াল হিসেবে সে কিন্তু চাকরি করার সুযোগ মেবি পেতে পারো বিভিন্ন জায়গায়, কারণ এটা খুব একটা ইউনিক জিনিস এবং অ্যানথ্রোপোলজিতে এর একটা বিশেষ গুরুত্ব আছে। প্রথমেই আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি যে তোমাদের এই সিলেবাস ওরিয়েন্টেড কি জিনিসটা থাকতে পারে।
ভালো করে যদি দেখো তাহলে দেখবে যে তোমাদের এই ডিএসসি যে টাইটেল, এই টাইটেলটা হচ্ছে কোড হচ্ছে ANTA DSE 02T, থিওরি পেপার 4 ক্রেডিটের অ্যানথ্রোপোলজি অফ হেলথ। অ্যানথ্রোপোলজি অফ হেলথ এর ইউনিট সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 হবে। এখানে এখানে ভুল আছে, হ্যাঁ এখানে ভুল আছে, আমরা ঠিক করে নেব পরে। 5খানা ইউনিট এখানে দেওয়া আছে, 5খানা ইউনিটের উপরে 4 ক্রেডিটের থিওরি পেপার। আর আর যদি নিচে যাও তাহলে দেখবে যে 2 ক্রেডিটের অ্যানথ্রোপোলজি অফ হেলথের উপরে একটা প্র্যাকটিক্যাল আছে। তাতে কি আছে? মেক এ শিডিউল অন অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি অফ হেলথ, রাইট? তাহলে অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি অফ হেলথ, এটা কনসেপ্টটা ক্লিয়ার না হলে তুমি শিডিউল তৈরি করতে পারবে না। আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে তোমরাই শিডিউল তৈরি করবে। এখানে তোমাকে কলেজে আসার কোনো প্রয়োজন নেই, বাড়িতে বসে বসেই তৈরি করতে পারবে। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই এনি কন্টেম্পোরারি হেলথ কেয়ার প্রবলেম অফ এনি কমিউনিটি and prepare a project report with reference to medical anthropological approach. এটা একটা নতুন দিক, মেডিকেল অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচ। যদিও বা মেডিকেল অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচ এখন অবসলিউট জায়গায় চলে যাচ্ছে, কারণ এখন মানুষ ক্রিটিক্যাল মেডিকেল অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচ নিয়ে চিন্তা ভাবনা করছে, যেখানে পলিটিক্যাল ইকোনমি মেডিকেল অ্যানথ্রোপোলজির সঙ্গে রিলেটেড। স্টেট কি করে মেডিকেল অ্যানথ্রোপোলজিকে গভর্ন করে বা গ্লোব কি করে মেডিকেল অ্যানথ্রোপোলজিকে গভর্ন করে, সেটা একটা বিচার্য বিষয়। তো এই দুটো জিনিস অবশ্যই আমরা করাবো। এবং আমার মনে হয় যে অ্যানথ্রোপোলজি অফ হেলথ টোটাল জিনিসটা যদি না কমপ্লিট হয় তাহলে এই দুটো প্র্যাকটিক্যাল করানো কিন্তু একটু টাফ। তার কারণ হচ্ছে এই দুটোর ক্ষেত্রে তোমাদের বাইরে কোথাও ভিজিট করতে হবে না, কোথাও যেতেই হবে না, কিন্তু প্রত্যেকটা টার্মে একটা ইম্পর্টেন্স আছে। সেই ইম্পর্টেন্সটা তোমরা এই অ্যানথ্রোপোলজি অফ হেলথ এই পড়ার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে। এই যে থিওরি 4টে না 5টা ইউনিট আছে, এই ইউনিটের মধ্যে ইউনিট টাইটেল গুলো একটু আলোচনা করা যাক। প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ওভারভিউ অফ দি ফিল্ড অফ অ্যানথ্রোপোলজি অ্যান্ড হেলথ। দুটো জিনিস, একটা হচ্ছে অ্যানথ্রোপোলজি একটা সাবজেক্ট, হেলথ হচ্ছে একটা সাবজেক্ট। এই দুটোকে এক জায়গায় করা হয়েছে, কিন্তু প্রথম ইউনিটে বলা হয়েছে যে দুটোকে আলাদা আলাদা করে দেখব। একটা হচ্ছে ফিল্ড অফ অ্যানথ্রোপোলজি, কি করে অ্যানথ্রোপোলজির ফিল্ড আছে, আমরা অ্যানথ্রোপোলজিতে কি চর্চা করি, এবং কি করে এই অ্যানথ্রোপোলজির কনসেপ্টটা যে হেলথের কনসেপ্টকে প্রভাবিত করছে। এটা নিয়ে এদের মধ্যে অনেকগুলো টপিক আছে, সেটা নিয়ে আমি পরে আলোচনায় আসছি। নাম্বার 2 ইউনিট, যে কালচারাল ডাইমেনশন অফ হেলথ। 2017 সালে WHO একটা রিপোর্ট বার করেছে, সেই রিপোর্টকে বলা হচ্ছে কালচার ম্যাটার্স। কালচার ম্যাটার্স ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য হেলথ কেয়ার বিহেভিয়ার। কালচার ম্যাটার্স, তাহলে এতদিন বাদে WHO এর প্রয়োজন হলো এই কারণেই, যখন কোনো হেলথের বা এই ধরো করোনা পরিস্থিতির সময় যে বিভিন্ন ধরনের তোমার মেজার্স, এগুলো যখন পপুলেশনে বলতে যাচ্ছে, তখন তারা সেটা অ্যাকসেপ্ট করছে কি করছে না, এটা আমাদের কিন্তু এখানে দেখতে হবে কালচার কি করে হেলথকে রেগুলেট করে। 3 নম্বর, মেজারিং পপুলেশন অথবা কমিউনিটি হেলথ। হাউ ইউ মেজার? ইউ হ্যাভ দ্য কনসেপ্ট, you have the concept of cultural dimension of health, but how you measure the population and community health? There are numerous parameters. Some of the parameters related to demography, some of the parameters related to specific health measures. যেরকম পরে আমি আরো ডিটেইলসে বলবো। 4th ইউনিটটা হচ্ছে healing and healers in cross cultural perspective. This is the approach. Cross-cultural perspectives is an approach by which you can compare the population in terms of healing process. কি করে তুমি তোমার কোনো একটা রোগ হয়েছে, তুমি কি করে সেটাকে সারাবে। হিল মানে হচ্ছে সারানো। এবং হিলার্স কার কাছে যাবে,
সে তোমাকে কিভাবে সারাবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভ। কেন আমি ডিটেলসে যখন বলবো আরো আমি মেটিকুলাসলি এর ভেতরে ঢুকবো। ইউনিট 5 যেটা আছে যে লিগ্যাল অ্যাসপেক্ট এন্ড ফিউচার প্রসপেক্ট ফর হেলথ, অর্থাৎ ইন্টারন্যাশনাল হেলথ অর্গানাইজেশন যারা আছে, যেমন WHO, ইউনিসেফ যারা আছে, তারা কি করে গ্লোবাল হেলথ পার্সপেক্টিভসে অ্যানথ্রোপোলজিক্যাল দেখছে এবং সেই যে হেলথ অ্যাপ্রোচটা আছে সেটা মেডিকেল এথিক্স, আমাদের ইন্ডিয়াতে ICMR এর গাইডলাইন আছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, মেডিকেল এথিক্স, এবং সেখানে যখন রিসার্চ ওয়ার্কে আমরা ঢুকি তখন সবসময় কি আমরা এই মেডিকেল এথিক্স মেনে চলা কি সম্ভব, কি হওয়া আমাদের উচিত, কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত, এই মেডিকেল এথিক্স একটা আলাদা সাবজেক্ট, আলাদা ডাইমেনশন, এটাকে নিয়ে আমরা কিন্তু ভালো করে চলতে হবে। ফলে আমরা যে কাউর ব্লাড কিন্তু নিতে পারবো না, কাউর অসুবিধা যদি হয় তাকে আমরা হঠাৎ করে আমি জিজ্ঞেস করতে পারবো না। এই এথিক্স গুলো কিন্তু আমার মাথার মধ্যে যখন আমি কাজ করতে যাব অন ফিল্ডে তখন আমার কিন্তু এটা মাথার মধ্যে থাকতে হবে। তাহলে 5খানা ডাইমেনশন কি হলো? একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট এন্ড ওভারভিউ অফ ফিল্ড অফ অ্যানথ্রোপোলজি এন্ড হেলথ। নেক্সট হচ্ছে কালচারাল ডাইমেনশন অফ হেলথ। থার্ড হচ্ছে মেজারিং পপুলেশন এন্ড কমিউনিটি হেলথ। ফোর্থ হচ্ছে হিলিং এন্ড হিলার্স ইন ক্রস সেকশনাল পার্সপেক্টিভ, এন্ড লাস্টলি লিগ্যাল অ্যাসপেক্ট এন্ড ফিউচার প্রসপেক্ট ফর হেলথ। এখন এই 5খানা অ্যাসপেক্টের তোমার ভিন্ন ভিন্ন কোশ্চেন আছে, কিন্তু যেটা মেজর কোশ্চেন সেটা হচ্ছে হাউ অ্যানথ্রোপোলজি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হেলথ, হোয়াট ইজ দ্য অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভস অফ হেলথ। এটা খুব কিন্তু বড় একটা বিচার্য বিষয়। তাহলে আমরা যদি ওভারভিউ থেকে শুরু করি তাহলে আমরা ইন্ট্রোডাক্টরি হিসাবে দেখতে পাবো। আমি অ্যানথ্রোপোলজির ডেফিনিশন আগেও দিয়েছিলাম ফার্স্ট সেমিস্টারে, আবার আমি বলছি যে অ্যানথ্রোপোলজি ইজ এ, আমার ডেফিনেশন অনুযায়ী আমি যেভাবে সেটাকে ডিফাইন করি, কারণ দেয়ার আর নিউমারাস ডেফিনেশন অফ অ্যানথ্রোপোলজি, more than 130 definition of anthropology, but out of those definitions I have derived one definition, and most logical in the sense that people mainly depend on this aspect of the anthropology. The anthropology is a scientific and systematic study of human adaptation, human variation, human evolution on the basis of time and space. যদি বাংলায় আমি বলি, বৈজ্ঞানসম্মত উপায় মানব অভিযোজন, মানব প্রকরণ এবং মানব বিবর্তন সম্পর্কিত জ্ঞান ক্ষেত্র এবং সময়ের পরিপ্রেক্ষিতে যখন অধ্যয়ন করা হয় তখন আমি অ্যানথ্রোপোলজি করছি। এখন অ্যানথ্রোপোলজি কোনো পার্টিকুলার মানুষকে নিয়ে কিন্তু, মানুষ একটা ইন্ডিভিজুয়াল মানুষকে নিয়ে কিন্তু চিন্তিত নয়, তারা মানব জাতিকে নিয়ে চিন্তিত, হিউম্যান রেস। সেজন্য বলা হয় যে একে একটা হিউম্যানিস্টিক সায়েন্স, যেটা ক্রোয়েবার বলেছেন যে সব সায়েন্সের মধ্যে সব থেকে বেস্ট সায়েন্স হচ্ছে অ্যানথ্রোপোলজি, কারণ তার মধ্যে হিউম্যানিস্টিক জিনিসটা আছে, মানবতাবোধ। মানবতা তোমরা বুঝতে পারছো, তোমাকে আমি মানবিক হতে বললে তুমি হঠাৎ করে মানবিক হবে না, কারণ মানবতা তোমার ভেতর থেকে আসবে। মানুষের মধ্যে মানবতাই জাগ্রত করার হচ্ছে অ্যানথ্রোপোলজির মূল কাজ। এখন দ্য ইউনিক প্লেস অফ অ্যানথ্রোপোলজি ইন হেলথ সায়েন্স। হেলথ সায়েন্স অনেক বড় জিনিস। হেলথ সায়েন্সের মধ্যে ক্লিনিক্যাল সায়েন্স আছে, হেলথ সায়েন্সের মধ্যে পাবলিক হেলথ সায়েন্স আছে, হেলথ সায়েন্সের মধ্যে পাবলিক হেলথ ইমার্জেন্সিজ আছে, অনেক হেলথ সায়েন্সের অ্যাসপেক্ট আছে। কিন্তু অ্যানথ্রোপোলজি স্পেসিফিক্যালি হেলথের মধ্যে কোন অ্যাসপেক্টের মধ্যে আছে? কারণ এখানে হেলথকে, ওই যে বললাম যে WHO ডিফাইন করেছে যে হেলথ ইজ এ ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং, নট মেয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। অর্থাৎ যে শুধুমাত্র ডিজিজ নেই বললেই যে হেলথ তা না, তাকে ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে, তাকে মেন্টালি স্ট্রং থাকতে হবে, তাকে সোশ্যালি স্ট্রং থাকতে হবে। এখন এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে যদি তুমি একটা পপুলেশনে নিয়ে গিয়ে ফেলো তাহলে কিন্তু তুমি একটা ভিন্ন রূপ দেখবে। অর্থাৎ পপুলেশনে মানুষ হেলথকে অন্যভাবে দেখে, হেলথকে একরকম ভাবে দেখে, ইলনেসকে একরকম ভাবে দেখে, সিকনেসকে একরকম ভাবে দেখে। অর্থাৎ কাউর যদি সিক হয়
সে তার অ্যাপ্রোচ একরকম হবে হবে কেউ যদি ইল হয় তার অ্যাপ্রোচ একরকম হবে হবে কেউ যদি হেলথের সমস্যা হয় তার অ্যাপ্রোচ একরকম হবে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, একবার আমি গ্রামে কাজ করছি, তো কাজ করতে করতে ব্লাড প্রেশার মাপছি। ব্লাড প্রেশার মাপতে মাপতে একজন বৃদ্ধ ভদ্রলোকের কাছে আমি গেছি ব্লাড প্রেশার মাপতে। সে বসেই ছিল, তাকে আমি ব্লাড প্রেশার মাপার পর তার ব্লাড প্রেশার আমি পাই 210/110। আমি আবার একটু পরে তাকে মাপি, তখনও পাই প্রায় 210-এর কাছাকাছি এবং প্রায় 100-র কাছাকাছি। আমার তখন তাকে জিজ্ঞাসা ছিল যে আপনার কোনো কি শরীরে অসুবিধা হচ্ছে, কোনো কি অসুবিধা আছে? বলছে না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি তাহলে আপনি এখন কি করবেন? বলতে হয়তো মাঠে ছেলি চড়াতে যাব। ছেলি মানে হচ্ছে উড়িয়া ভাষায় যাকে বলা হয় ছাগল। তাদের কাছে ছাগল আছে, এই ছাগল চড়াতে যাবে মাঠে। ফলে তার কাছে ব্লাড প্রেশারটা ওইভাবে 210/110 ব্লাড প্রেশার, সে আননোয়িংলি, সে জানেই না যে দিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য ইল হেলথ। তো এই জায়গাটা তোমাকে বুঝতে হবে যে why, how much the perceptions of the population is related to the health and how is differ from one community to another community. Like এই যে করোনা পরিস্থিতির সময়, what are the symptoms of corona in the first day? First is a fever, second is a running nose, যদি হতে পারে, অথবা ড্রাই কাফ থাকতে পারে, তারপরে বডি এক আসতে পারে, গা হাত পা ব্যথা, চোখ জ্বালা জ্বালা করা, ইত্যাদি ইত্যাদি। and this is very very common symptom for সিজনাল ফ্লু। এবং যেটা আমার দেখা আছে গ্রামে গঞ্জে, বিশেষ করে আদিবাসী সমাজে, এটা কোনো ভ্রুক্ষেপই করে না, মানেই না, সব পার্টস অ্যান্ড পার্সেল অফ দ্য লাইফ। অ্যান্ড দে আর ভেরি কনফিডেন্ট দে বেশি কিছু হবে না এর জন্য। ফলে দে ইগনোর দ্য হোল থিং, দ্য ইগনোরেন্স আর দেয়ার। Why this ignorance happened? Because they use in a different parallel healing process. যেরকম যে জঙ্গলে আমি কাজ করেছি তার নাম হচ্ছে চন্দ্রকা ডোমপাড়া এলিফ্যান্ট স্যাংচুরি, ভুবনেশ্বরের কাছে 30 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে। তার মধ্যে 5খানা মনো এথনিক গ্রাম আছে, সবর ট্রাইবদের। এবং সেখানে একটা গ্রামে অরর গাছ আছে। অরর পাতা জানো তো, অরর ডাল হয়। অরর গাছ একটা গ্রামে, 5খানা গ্রামে একটা বাড়িতে ওই অরর গাছ আছে। আমার কাছে তার ছবিও আছে। এবং ওই অরর গাছটা উনি রেখে দিয়েছেন যে ওই 5খানা গ্রামে কারুর যদি জন্ডিস হয় তাহলে ওই অরর পাতা খাইয়ে তাকে ঠিক করবে। তাহলে বোঝো যে তার হিলিং প্রসেসটা কিন্তু আলাদা। তাকে বলা হয় এথনো মেডিসিন। এই এথনো মেডিসিনটা যুগ যুগ বছর ধরে তারা বিভিন্ন ট্রায়াল এবং এররের মাধ্যমে এই জায়গায় পৌঁছেছে। এবার এই যে হিলিং প্রসেসটা, এই হিলিং প্রসেসটা কিন্তু একটা কালচার থেকে আরেকটা কালচারে, একটা গোষ্ঠী থেকে আরেকটা গোষ্ঠীতে কিন্তু চেঞ্জ হয়। এই চেঞ্জটাকে স্টাডি করা আমাদের স্পেশাল ডাইমেনশন। আবার যদি দেখো যে আজকে থেকে ধরো 30-40 বছর আগে যখন এই জঙ্গলগুলো সেন্ট্রাল ইন্ডিয়াতে, যখন ওখানে ম্যালেরিয়া হতো, তারা তখন বনতুলসী গাছের এক্সট্রাক্ট থেতো করে সেটা ওরা খাওয়াতো বিভিন্ন ইনগ্রেডিয়েন্টের সাথে, এবং তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যেত। কিন্তু তারপরে মডার্ন হেলথ সায়েন্স যখন ঢুকেছে তখন তারা ওখানে জানতে পেরেছে, তাদের অ্যাওয়ার করা হয়েছে যে ঠিক আছে তোমরা একটা কাজ করো, তাহলে তোমরা ওই ক্লোরোকুইন ট্যাবলেট খাও। তাহলে ক্লোরোকুইন ট্যাবলেট খেয়ে ওরা দেখেছে যে ওই যে বনতুলসী গাছ যখন তারা খেত তখন এই জ্বর সারতে প্রায় 10 থেকে 12 দিন লাগতো, কিন্তু ওই ক্লোরোকুইন ট্যাবলেট খেলে 3-4 দিনের মধ্যে কিন্তু জ্বরটা সেরে যাচ্ছে। ফলে এই সেরে যাওয়াটা ব্যাপারটা কিউরেটিভ মেজার্স, এই কিউরেটিভ মেজার্সটার উপরে ডিপেন্ড করে এখন তারা যে কোনো রোগের ক্ষেত্রে যখনই জ্বর আসে তখনই ওই ক্লোরোকুইন ট্যাবলেট খেয়ে নেয়। দ্যাট ইজ দ্য অ্যাডভার্স এফেক্ট অফ দেয়ার অ্যাকসেপ্টেন্স। এগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। এগুলো না বুঝলে কিন্তু কোনো একটা জায়গায় পাবলিক হেলথের বা অ্যানথ্রোপোলজির যে ইম্প্যাক্ট, কালচারালি কি করে মানুষ পারসিভ করছে হেলথকে, সেটা কিন্তু বোঝা যাবে না।
ইমপ্লিমেন্টেশনও হবে না। সেই জন্যই WHO বলেছে যে কালচার ম্যাটার্স 2017। তারপরে হচ্ছে বায়োমেডিক্যাল ভার্সেস ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচেস, যেটা আমি বললাম যে এই দুটো জিনিস, একটা হচ্ছে বায়োমেডিক্যালি আমরা কি করে ওটাকে দেখবো, আর ন্যাচারালি আমরা কি করে দেখবো। অনেক সময় যেমন আমি একটা দ্বীপের নাম বলছি, দ্বীপের নামটা আমি টোঙ্গা, এখানে কি হয়েছে, বা আরো একটা দ্বীপ আছে, এখানে কি হয়েছে, সব থেকে ওবেসিটি বেশি, প্রায় 78% অফ দ্য পপুলেশন দে আর সাফারিং বাই ওবেস। নাও যদি এই ওবেসিটি গিভ রাইজ টু দ্য ডায়াবেটিস, হ্যাঁ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সংখ্যা সাংঘাতিক। এবং ভারতবর্ষের মধ্যে তোমরা যদি জানো, ভালো করে দেখো, লাক্ষাদ্বীপ যেখানে সব থেকে বেশি ইন্ডিজিনাস পপুলেশন আছে অফিসিয়ালি, সেখানে ডায়াবেটিসের সংখ্যা সব থেকে বেশি। এই যে মোটা হওয়ার প্রবণতা, এই মোটা হওয়ার প্রবণতাকে তারা অনেক সময় কি করেছে, যে মোটা হওয়ার প্রবণতাকে সোশ্যাল স্ট্যাটাসের সাথে যুক্ত করে দিয়েছে। সোশ্যাল স্ট্যাটাস অর্থাৎ যে যত মোটা হবে তত সে বেশি সোশ্যালি এবং ইকোনমিক্যালি সে তত বেশি রিচ, তার সোশ্যাল প্রেস্টিজ তত বেশি রিচ। তাহলে এই হচ্ছে একটা অদ্ভুত ধরনের একটা ডাইমেনশন, যেটা কিন্তু বিভিন্ন পপুলেশনে তৈরি হয়েছে। আমাদের যদি এই জেনারেল পপুলেশনের মধ্যেই দেখো, যারা মারবাড়ি পপুলেশন আছে তাদের মধ্যে ওবেসিটির পরিমাণ সব থেকে বেশি। এবং আমরা জানি, আমরা মারবাড়ি বললেই বুঝতে পারি ও উনি তো ব্যবসায়িক কোটিপতি, তো আমাদের একটা পারসেপশন তাদের মধ্যে এসছে, এবং সেই সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল প্রেস্টিজকে সেই জায়গায় তুলে নিয়ে গেছে। এবার হচ্ছে এই যে লিমিটেশন অফ মডার্ন হেলথ প্রমোশন এন্ড হেলথ কেয়ার ডেলিভারি প্রোগ্রাম, দিস ইজ অলসো ভেরি 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 পার্টিনেন্ট সাবজেক্ট ম্যাটার, অ্যাজ বিকজ এই যে খাসি ট্রাইবস যারা আছে নর্থ ইস্ট ইন্ডিয়াতে, ম্যাট্রিলিনিয়াল গ্রুপ, এই খাসি ট্রাইবাল পপুলেশনরা কিন্তু, আমরা দেখা গেছে একটা নির্দিষ্ট পেপারে কাজ হয়েছিল, মেডিকেল প্লুরালিজম তোমাদের এখানেও আছে, যে কত ধরনের মেডিকেল হিলিং প্রসেস তাদের মধ্যে আছে। দেখা যাচ্ছে যে 56% অফ দ্য পপুলেশন দে আর ডিপেন্ডিং প্রাইমারিলি অন দ্য ট্র্যাডিশনাল হেলথ কেয়ার সিস্টেম। অর্থাৎ হেলথ কেয়ার ডেলিভারিটা খুব ইম্পর্টেন্ট। যে দু রকম হেলথ কেয়ার সিস্টেম আছে, একটা হচ্ছে ফর্মাল হেলথ কেয়ার সিস্টেম, এই যে আমাদের পিএসসি বা এই পাবলিক হেলথ কেয়ার সিস্টেম, আমাদের হসপিটাল আছে, আমাদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র আছে, এটা একটা দিক যেখানে সরকারি ভাবে চলে। আরেকটা হচ্ছে হেলথ কেয়ার ডেলিভারি প্রাইভেটাইজেশন। আমরা যাদের পয়সা আছে প্রাইভেট মানে হেলথ ডাক্তার দেখিয়েছিস, কেউ কেউ কোনোদিন ভেবেছো যে ডাক্তার, আমাকে যদি তুমি বলো স্যার আপনি ডাক্তার দেখিয়েছেন, তার মানে তুমি আমাকে বলছো যে তুমি কোনো প্রাইভেট ডাক্তার দেখিয়েছো? তার কারণ হচ্ছে তুমি কোনোদিন ভাববে না যে আমার যদি শরীর খারাপ হয় আমি বারাসাতে সরকারি হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করাবো, কারণ আমার একটা সোশ্যাল স্ট্যাটাস আছে, একটা সোশ্যাল প্রেস্টিজ আছে, সেই সোশ্যাল পাওয়ারটা আছে, যে পাওয়ার এবং ইকোনমিক অ্যাক্সেসিবিলিটি আছে, ইকোনমিক স্ট্যাটাসটা আছে, এবং কালচারালি আমি সেটা বিলিভ করি। ফলে আমার কাছে এই প্রাইভেট ডাক্তারটাই আমার ডাক্তার। ভারতবর্ষে এরকম ভাবেই জিনিসগুলো তৈরি হয়েছে। ফলে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ফর্মালি ব্রেকডাউন হচ্ছে, ওখানে তাদের ট্রাস্ট নেই, ওখানে যে ওখানে গেলে কি হবে, তার মধ্যে প্রচুর কারণ আছে, সেগুলো আমরা দেখব। এক নম্বর হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, কন্ট্রাসেপটিভ ইউজ। তোমরা জানো বিভিন্ন ধরনের ফ্যামিলি প্ল্যানিং প্রসিডিওরস আছে। আমি অভিজ্ঞতাগুলো শেয়ার করছি, কারণ আমি যেহেতু দীর্ঘ 17 বছর ধরে এই পাবলিক হেলথ, নিউট্রিশন এবং পপুলেশন হেলথ, ট্রাইবাল হেলথ, হেলথ কেয়ার ফেসিলিটি, ইমিউনাইজেশন স্ট্যাটাসের উপর কাজ করে এসেছি, আমার ইন্টারন্যাশনাল ন্যাশনাল পেপারস আছে। হোয়াট আই পারসিভ ফ্যামিলি প্ল্যানিং, একবার জিজ্ঞেস করেছিলাম একটা গ্রামে গিয়ে যে তারা কি কি ফ্যামিলি প্ল্যানিং ইউজ করছে। তা আমরা একটা আদিবাসী অধ্যুষিত গ্রামে আমরা কি মনে ফ্যামিলি প্ল্যানিং মানে নয় ছেলেদের ক্ষেত্রে কন্ট্রাসেপটিভ বলতে যে কন্ডোম তারা ইউজ করবে ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে, বা মেয়েদের ক্ষেত্রে কপারটি ইউজ করবে, বা সেখানে বিভিন্ন ধরনের অপারেশন হতে পারে, টিউবেক্টমি হতে পারে, ভ্যাসাক্টমি হতে পারে, সেগুলো করে ফ্যামিলি প্ল্যানিংটাকে রেজিস্ট করবে। কারণ পপুলেশন গ্রোথকে যদি আটকাতে হয় ভারতবর্ষে, ফ্যামিলি প্ল্যানিং একটা বড় ব্যাপার। এবং অফিসিয়াল রেকর্ডে দেখা যাচ্ছে যে ফ্যামিলি প্ল্যানিং প্রচুর বাড়ছে। হ্যাঁ, যদি তুমি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ডেটা কম্পেয়ার করো, তাহলে তুমি দেখতে পারবে যে
1998 থেকে 2005-06 এবং 2015-16 এখন 2019-20 চলছে, এটা অনেকখানি চেঞ্জ হয়েছে। মানুষ প্রচুর বেশি অ্যাওয়্যার হয়েছে এন্ড দে আর ইউজিং দ্য ফ্যামিলি প্ল্যানিং। এখন জেনারেল পপুলেশনে একটা কি দুটো সন্তান, তার চেয়ে বেশি সন্তান নেই। কিন্তু এমন কোন জায়গা আছে যেখানে ভারতবর্ষের 64% অফ দ্য ভিলেজ পপুলেশন, সেখানে কিন্তু তাদের নিজস্ব ফ্যামিলি প্ল্যানিং মেথড আছে আদিবাসী গ্রামে, যারা বিভিন্ন গাছের এক্সট্রাক্ট ইউজ করে ফ্যামিলি প্ল্যানিং এর জন্য। আবার অনেক পপুলেশন আছে যারা ফ্যামিলি প্ল্যানিং ইউজই করে না। আমাকে অনেকে বলেছে যে না না না, এই ফ্যামিলি প্ল্যানিং প্রসেসটার সঙ্গে প্লেজার সাংঘাতিক ভাবে যুক্ত। যেমন অনেক সময় তো খাবারের মধ্যে বলে যে টেস্ট অর প্রেফারেন্স, টেস্ট অর প্রেফারেন্স। তোমার জানে, তোমাকে ডাক্তার বলে দিয়েছে যে গরম মশলা খাবে না, গরম মশলা খেলে তোমার লিভারের পক্ষে সাংঘাতিক খারাপ হবে। তুমি একটু দিলে একটু টেস্ট তো আসবে। তুমি প্রেফারেন্স, তোমার কাছে ডাক্তার বলে দিয়েছে না তুমি খাবে না, কিন্তু তোমার টেস্ট তোমাকে বাধ্য করছে এটাকে খেতে। সেরকমই ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যে হয়তো কন্ডম ইউজ করাটা একটা সেফেস্ট জায়গা, কিন্তু সেখানে প্লেজারটা কিন্তু আস্তে আস্তে কমছে। প্লেজার কমার জন্য অনেক সময় কন্ডম ইউজ করতে হয় না। এবং বিশেষ করে তুমি যদি যাও আমাদের এখানে থেকে ডেটা কালেক্ট করতে যাও, আমাদের বিভিন্ন রেড লাইট এরিয়া, আমাদের কলকাতায় সোনাগাছি এরিয়া আছে, সেখানে যদি যাও তাহলে দেখবে যে সেখানে মানুষ কতখানি সচেতন ভাবে এই ফ্যামিলি প্ল্যানিং বা বিভিন্ন ধরনের যে কন্ট্রাসেপটিভ মেথডস গুলো তারা ইউজ করছে। এটা 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 অফিসিয়ালি একরকম আছে, কিন্তু প্র্যাকটিক্যালি পপুলেশনের মধ্যে গিয়ে স্টাডি করাটা এটা বিগ 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 ইস্যু। এগুলো সবার জানার কথা না, যারা কাজ করছে তাদের জানার কথা। নেক্সট আসছি চাইল্ড হেলথ এন্ড নিউট্রিশন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চাইল্ড হেলথ বলতে গেলে স্পেসিফিক্যালি ফ্রম বার্থ আপ টু দ্য এজ অফ 18 or 19 ইয়ার্স, এবং তাদের নিউট্রিশন। তোমরা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট পড়েছো, এন্ড চাইল্ড হেলথ এন্ড নিউট্রিশন ইজ ভেরি ভেরি রিলেটেড টু দ্যাট পার্টিকুলার থিংস। আমি আরো ডিটেলসে আসবো। ইমিউনাইজেশন আপ টু দ্য 5 ইয়ার্স, খুব ইন্টারেস্টিং একটা ফাইন্ডিংস আছে এনএফএইচএস, যেটা আমি লিখেছি, ও নতুন আমার একটা পেপারে আসছে, কালচার, হাউ কালচার ইম্প্যাক্ট অন ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কন্ডিশন ইন ইন্ডিয়া বেসড অন এনএফএইচএস ডেটা 15-16। সেখানে দেখা যাচ্ছে যে ইমিউনাইজেশন ইনিশিয়ালি সবাই শুরু করছে, কিন্তু যত সময় যাচ্ছে এই এন্ড ইমিউনাইজেশনটা কিন্তু তারা শেষ করছে না। দেখা যাচ্ছে ভারতবর্ষের মানুষ 90% ইমিউনাইজেশন করছে, মারা নিয়ে যাচ্ছে বাচ্চাকে, কিন্তু ইমিউনাইজেশনের তো ডোজ আছে, পোলিও 1, 2, 3, ডিপিটি 1, 2, 3, কি এই জিনিসগুলো? এই যে বলছো ভ্যাকসিন আসছে, ভ্যাকসিন একটা দিলেই হয়ে যাবে, তা হবে না। ফলে এই 1, 2, 3 এই ডোজের ডিফারেন্স আছে। ফলে সে শুরু করছে ডোজ 1 থেকে, সব থেকে মিনিমাম ডোজ দিচ্ছে, ডোজ 2 তে যাচ্ছে, ডোজ 3 তে আর যাচ্ছে না। কারণ তখন মাদার চাইল্ড রিলেশনশিপটা সেটা কি হয়ে যাচ্ছে, সেটা লুজ হয়ে যাচ্ছে, বিশেষ করে গ্রামের ক্ষেত্রে। কারণ ওখানে অনেক বাচ্চা, একজনের হয়তো 3-4 জন বাচ্চা আছে, বিশেষ করে মুসলিম কমিউনিটিতে আরো বেশি আছে। দেখা যাচ্ছে ওভারঅল ডেটা যেটা বলছে, সেখানে দেখা যাচ্ছে যে ইমিউনাইজেশনটা ইনিশিয়ালি স্টার্ট হলেও আলটিমেটলি জায়গায় গিয়ে কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। আমরা এক জায়গা থেকে এ করেছি, কারণ এক সময় ইমিউনাইজেশনটা কালচারালি অ্যাকসেপ্টেবল ছিল না। মানুষ বলতো না না না, ইমিউনাইজেশন দরকার নেই। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করছে, তখন বাড়িতে যদি জন্মগ্রহণ করে, হোম ডেলিভারি আগে হতো, আজ থেকে 10-12 বছর আগে আমি অনেক গ্রামে দেখেছি, তখন যে গ্রামের আশা কর্মী আছে, সেই আশা কর্মীরা গিয়ে কি করতো, ওই বাচ্চার একটা ওয়েট নিত। এবারে খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে হোয়াট দ্য অবজারভেশন ইজ, যে ওই বাচ্চাটার ওয়েট নিয়ে দেখলো যে 3 কেজি হয়েছে, সে ঠিক আছে, সে 3 কেজি হয়েছে। এবার দেখা যাচ্ছে ওই যে 3 কেজি হওয়ার পর বাচ্চাটা কিছুদিন পরে যদি ওয়েট কমে যায় কোনো মতে, তখন ওই বাড়ি থেকে বলছে যে ওই ওয়েট করেছিল বলেই আমার বাচ্চার এখন ওজন কমে যাচ্ছে। কিন্তু তার কারণ না, কারণ হচ্ছে যে মাদার শুশ্রূষা। বাচ্চা তো মায়ের উপর ডিপেন্ডেন্ট। যতদিন পর্যন্ত বাচ্চা জন্মগ্রহণ করে না, ততদিন পর্যন্ত ফ্যামিলির কনসেন্ট্রেশন মায়ের উপর আসে, আর যেদিন বাচ্চা জন্মগ্রহণ হয় সেদিন কনসেন্ট্রেশন বাচ্চার উপর চলে যায়।
প্যাট্রিয়ার্কি সোসাইটি হলে সে বাচ্চার ছেলের ওপর তো আরো বেশি করে যায়। এর প্রচুর থিওরিজ আছে, ফলে এই জায়গাটা কিন্তু ভালো করে দেখছে না। এই দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়ালিটি। তো এইটা নিয়ে আমরা খুব আলোচনা করা যায়, প্রচুর জিনিস আলোচনা করা যায়। নেক্সট, মেডিকেল অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভস অফ হেলথ। কি? থিওরিটিক্যাল এন্ড অ্যাপ্লাইড মেডিকেল অ্যানথ্রোপোলজি। হোয়াট ডু ইউ মিন বাই মেডিকেল অ্যানথ্রোপোলজি? মেডিকেল অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে যে অ্যানথ্রোপোলজিক্যাল নলেজ, এই যে পিপল পার্সপেক্টিভ ক্রস কালচারালি যখন তারা হিলিং এবং হিলারের প্রসেসে কালচারাল ডাইমেনশনে স্টাডি করছে, তখন তাকে মেডিকেল অ্যানথ্রোপোলজিক্যাল প্র্যাকটিস বা পার্সপেক্টিভস অফ হেলথ বলা যাচ্ছে। তাহলে হেলথ বলতে আমরা কি বুঝি? যদি কোনো ডাক্তারকে দেখি যে ডাক্তারকে, ডাক্তারবাবু আমার হেলথটা ঠিক আছে, দেখি বিপিটা দেখি, হ্যাঁ এটা দেখি, ওই টেস্টটা করুন, 10টা টেস্ট করুন, এটা করুন, ওটা করুন, এই রিপোর্ট নিয়ে আসুন, আপনি ঠিক আছেন। এই জায়গায় অসুবিধা আছে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ হেলথ ফর দ্য ডক্টর। বাট অ্যাজ এ স্টুডেন্ট অফ অ্যানথ্রোপোলজি, how the pupil perceive from their end, that is the emic approach of understanding the health, is very, very important for medical anthropological perspectives. There are numerous books on that. এটা নিয়ে আমরা আলোচনা করব। তার নির্দিষ্ট থিওরি আছে আর নির্দিষ্ট তার অ্যাপ্লিকেশন আছে মেডিকেল অ্যানথ্রোপোলজি। সেই জন্যই এই ডক্টর ন্যাপিয়ার, প্রফেসর ন্যাপিয়ারের লেখা WHO ওই রিপোর্টটা, যে রিপোর্টটার নাম হচ্ছে তোমার কালচার ম্যাটার্স। তো সেখানে কালচারাল ডাইমেনশন অফ হেলথ সেটা আমরা দেখব, হেলথ কেয়ার ফেসিলিটিকে আমরা দেখব, বিভিন্ন মডেলকে আমরা স্টাডি করব, কি করে কালচার একটা বিহেভিয়ারকে তৈরি করে, হাউ বা পিপল আর রেসপন্সিভনেস কতখানি আছে হেলথ কেয়ার প্র্যাকটিসের ক্ষেত্রে, সেটাও আমরা দেখব। যেমন সাপে কাটা, সাপে কাটা আগে কি হতো? আগে সাপে কাটলে ওঝার কাছে নিয়ে যেত, ওঝা ঝাড়ফুঁক ঝাড়ফুঁক করে, বিকজ দে নো দ্যাট ইয়েস তার মধ্যে টোটাল সাপ যত আছে তার মধ্যে অন্তত আমি জানি না যে ভারতবর্ষে 5-6টা সাপ আছে যারা খুবই বিষাক্ত, কাটার সঙ্গে সঙ্গে মারা যাবে, ঠিক আছে, বা একটা এ হলে মারা যাবে। মেইনলি হচ্ছে নন পয়জনাস স্নেক, and they knew that, and this is the one way of আমাদের কাছে বলতে পারো যে বাইরের লোকের কাছে যারা অ্যানথ্রোপোলজি পড়ে না, one way of cheating. But from anthropological perspective, we are basically understand this concept through the social aspects. সামাজিক ভাবে গুরুত্বপূর্ণ কত, সাংস্কৃতিক ভাবে গুরুত্বপূর্ণ কত, কতখানি সমাজকে এরা বেঁধে রেখেছে। এইবারে আসা যাক যে কিভাবে আমি মেজার করব কি করে? মেজার করার মধ্যে আমাদের প্রচুর ডেমোগ্রাফিক মেজার আছে, এপিডেমিওলজি আছে, এপিডেমিওলজি নিয়ে আমি ডিটেলসে বলবো। মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। মরবিডিটি মানে হচ্ছে যে কে কতখানি অসুস্থ, মরবিডিটি মানে হচ্ছে যে দ্য প্যাটার্ন অফ সাফারিং। মরবিডিটি মেজার প্রিভ্যালেন্স রেট, ইনসিডেন্স রেট দিয়ে তৈরি হয়। এবং অসুস্থর পরে মর্টালিটি, এই যে আমরা করোনা পরিস্থিতিতে বলছি বা কোভিড-19 জন্য মর্টালিটি, মরবিডিটি বলছি কোমরবিডিটি। কোমরবিডিটি মানে কি? যে আর কোনো ডিজিজ তার মধ্যে আছে কিনা, তার প্রিভ্যালেন্স কত, তার ইনসিডেন্স কত। আর মর্টালিটি বলতে অনেক রকম, সে মৃত্যু হচ্ছে কিরকম, অর্থাৎ সেখানে ইনফ্যান্ট মর্টালিটি হতে পারে, নিওনেটাল মর্টালিটি হতে পারে, চাইল্ড মর্টালিটি হতে পারে, সেখানে অ্যাডোলেসেন্ট মর্টালিটি হতে পারে, অ্যাডাল্ট মর্টালিটি হতে পারে, হোয়াট এভার ইট ইজ। এরপর আসি কমন কমিউনিকেবল ডিজিজেস, তার এপিডেমিওলজি কি? এপিডেমিওলজি হচ্ছে একটা হচ্ছে এপিডেমিক, যেটা হচ্ছে বলা হয় কি বলবো অতিমারি, বাংলায় অতিমারি, আর তাকে লজিক্যাল এক্সপ্লেনেশন। অর্থাৎ এপিডেমিওলজির মূল কথা হচ্ছে যে একটা পপুলেশনে কি করে ডিজিজটাকে স্প্রেড করছে, তার প্রিভ্যালেন্স কত এবং তার প্রিভেনশন কি হবে, তাকে কি করে প্রিভেন্ট করা যাবে, এটাই হচ্ছে এপিডেমিওলজির মূল কথা। এবং এপিডেমিওলজিস্ট they may be doctors or they may not be doctors, and epidemiology is a part of public health. তো সেখানে ম্যালেরিয়া আছে, এই নিয়ে আমরা পড়বো। টিউবারকুলোসিস খুব ইম্পর্টেন্ট। লেপ্রসি একটা স্টিগমার সাথে সাংঘাতিক যুক্ত, টিউবারকুলোসিস সাংঘাতিক যুক্ত। ডায়াবেটিস এটা কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, এখানে কমিউনিকেবলের মধ্যে ঢুকে গেছে। কার্ডিওভাস্কুলার ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, STD, this is communicable disease. HIV/AIDS, the communicable disease. And how the different social cultural determinants. Why social cultural determinants? Because
we can control, we can modify the social cultural determinants in order to change the behavior. যেরকম আমাদের একটা মডেল আছে তাকে বলা হয় হেলথ বিলিভ মডেল। 1974 সালে এই বিলিভ মডেলকে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে প্রচুর ডিজিজের জন্য স্পেসিফিক ওই হেলথ বিলিভ মডেলটাকে ইউজ করা হয়েছে। এখন অনেকগুলো ডিজিজের নাম এখানে দেওয়া আছে যেগুলো কালচারালি বা এনভায়রনমেন্টালি কি করে তৈরি হয়েছে। আমি আগেও তোমাদের এক্সাম্পল দিয়েছি। পুরো ডিজিজ ট্রোবিলিয়ান্স আইসল্যান্ডার্স এর মধ্যে 4 পপুলেশন ট্রাইবাল পপুলেশনের মধ্যে দেখা গেছে। পুরো ডিজিজ নিয়ে বলবো। অস্ট্রোমেলেসিয়া অনেক আগে ছিল, তারপরে এসছে, এবং সিকিল সেল অ্যানিমিয়া, তার পপুলেশন একটা অ্যাসপেক্ট আছে, পপুলেশন জেনেটিক অ্যাসপেক্ট আছে, আবার তার একটা অন্য অ্যাসপেক্টও আছে, সেটা হচ্ছে যে কি করে কালচারালি এরা সিকেল সেল অ্যানিমিয়ার রোগীদের তারা জানেই না হয়তো তাদের সিকেল সেল অ্যানিমিয়া আছে। এবার আসা যাক যে হিলিং অ্যান্ড হিলার্স। এই অনেক সব সোসাইটিতে এই মেডিকেল প্লুরালিজম মানে যে মাল্টিপল, অর্থাৎ মাল্টিপল ওয়ে অফ হিলিং প্রসেস। কেউ ট্র্যাডিশনালি যাচ্ছে, কেউ প্রাইভেট যাচ্ছে, কেউ পাবলিক যাচ্ছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় মেডিকেল প্লুরালিজম। তার মধ্যে ফোক হিলার্স এখন খুব কম পাওয়া যায়, কোনো কোনো কমিউনিটিতে আর নেই। হ্যাঁ, ফোক হিলার্স যারা কি হয় না, ওই সোসাইটির মধ্যে কেউ যদি আছে, তার মধ্যে অল্টারনেটিভ মেডিসিন, অর্থাৎ আমাদের আয়ুর্বেদিক ইজ ওয়ান অফ দেম। অল্টারনেটিভ মেডিসিন, শামান, এটা একজন মানুষ যে হেলথকে নিয়ন্ত্রিত করে। ম্যাজিক, তোমরা সোশ্যাল কালচারে পড়েছো, ম্যাজিক, উইচক্রাফট, সর্সারি, এথনোমেডিসিন। এদের সমস্যাটা হচ্ছে এদের ইভালুয়েশন অর এফিকেসি, অর্থাৎ এফিকেসি মানে হচ্ছে এই যে ড্রাগ, হয়তো তোমাকে দেখা যাচ্ছে যে 5খানা ড্রাগ তৈরি হয়েছে সর্দি কাশি কমানোর জন্য। কোন ড্রাগটার এফিকেসি কিরকম, হয়তো সেটা পপুলেশন অনুযায়ী ভ্যারি করবে, এটাও কিন্তু আমাদের দেখতে পাবো। সো সোর্সেস অফ ডিসস্যাটিসফ্যাকশন উইথ মেইনস্ট্রিমিং মেডিসিন, অর্থাৎ মেডিসিন শুধু আবিষ্কার করলেই হলো না, ভ্যাকসিন শুধু আবিষ্কার করলেই হলো না। এই 24খানা ভ্যাকসিন যেটা অলরেডি মার্কেটে তৈরি হচ্ছে করোনা ভাইরাসের জন্য, সেটাকে ইভালুয়েট করতে হবে যে পপুলেশন অনুযায়ী তার এফিকেসি কিরকম, তার কার্যকারিতা কি। সেটা করতে গেলে সবাইকে ধরে ধরে তুমি ইনজেকশন দিয়ে দিলে সেটা কিন্তু চলবে না। উই শুড মেনটেন দ্য ক্রিটিক্যাল ইস্যু অফ গ্লোবাল হেলথ অ্যান্ড স্পেসিফিক্যালি দ্য মেডিকেল এথিক্স, যাকে আমাদের সবসময় বলি যে এথিক্যাল অ্যাপ্রুভাল দরকার। এথিক্যাল অ্যাপ্রুভাল শুধু খাতায় কলমে না, এথিক্যাল অ্যাপ্রুভাল একদম at the stage, at the beginning of your research work, at the beginning of your intervention, and up to the level of তোমার বলবো যে বিগিনিং অফ ইন্টারভেনশন থেকে আরম্ভ করে একদম লাস্ট পর্যন্ত হিলিং প্রসেস যদি থাকে, সেখানে মেডিকেল এথিক্স কিন্তু তোমাকে অবশ্যই মেনে চলতে হবে, যেটা একটা বিগ 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 ইস্যু ফর টুডেস মডেল। এখানে কি কি কোশ্চেন আসতে পারে? এখানে কোশ্চেন আসতে পারে, প্রথম থেকে কোশ্চেন আসতে পারে, এই কোশ্চেনগুলো একটু আলোচনা করে দিচ্ছি। যে একটা কোশ্চেন তো আসবেই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কনসেপ্ট অফ হেলথ, ইলনেস এন্ড সিকনেস, এটা আসতে পারে। হাউ দ্য মডার্ন সায়েন্স ইজ রিলেটেড টু ক্রস কালচারাল পার্সপেক্টিভ আসতে পারে। ডিফারেন্সিয়েট বিটুইন মেডিকেল, বায়োমেডিকেল এন্ড ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচ অফ হেলথ আসতে পারে। What are the limitation of model health promotion and healthcare delivery program? এক একটা করে ধরে ধরে তোমাকে বলতে হবে। How briefly discuss the cultural dimension of health আসতে পারে। What do you mean by epidemiology and how is differ from cultural epidemiology? Differentiate between morbidity and mortality আসতে পারে। এবং what are the different epidemiology of different kind of any disease তুলে দিতে পারে, যে কোনো একটা ডিজিজ তুলে দিতে পারে। How it is related to the anthropology of health. The short question will come in this particular topic, health and healers থেকে আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে। এবং সেখানে কি না, সেখানে তোমার উইচক্রাফট, সর্সারি, এথনোমেডিসিন, শর্ট নোটস। লাস্টলি ইজ ভেরি ইম্পর্টেন্ট যে লিগাল অ্যাসপেক্ট, মেডিকেল এথিক্স থেকে কোশ্চেন আসবেই। এই 5খানা ইউনিট থেকে 5খানা বেসিক জায়গায় কোশ্চেন আসবে, যে কনসেপ্ট গুলো শুধু তোমার পড়াশোনার জন্য না, তোমরা যদি আত্মস্থ করতে পারো জিনিসটাকে, তাহলে ইউ উইল বি দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্ট্যান্ড পয়েন্ট ফর দ্য পাবলিক হেলথ পার্সোনিয়াল ফ্রম দিস ডে। কারণ দ্য রিক্রুটমেন্ট ইজ গোয়িং অন, অ্যান্ড
সব থেকে বেশি তুমি ডক্টর ভুবন মোহন দাসের সাথে কথা বলো, যে যে পিএইচডি করার আগেই আফটার মাস্টার ডিগ্রি ইন অ্যানথ্রোপোলজি এই এইচআইভি এইডস এর কাউন্সিলর প্রত্যেকটা হসপিটালে আছে কাউন্সিলর হিসাবে। অ্যানথ্রোপোলজিতে সব থেকে বেশি প্রেফার করে যারা রিক্রুটমেন্ট হয়, এটা পার্মানেন্ট হয়ে গেছে। ফলে there are opportunity, and DSC the course is very much oriented to the understanding of what the job prospects you have on the basis of particular topic. এটুকু বলে আজকে আমার এই ক্লাসটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে। কোনো কোশ্চেন থাকলে এবার আমরা আলোচনায় আসবো। বলো জয়শ্রী। জয়শ্রী শোনাই না নাকি? কল্যাণ চলে গেছে। সোহিনী বলো। হ্যাঁ স্যার, আপনি যা বললেন বুঝলাম, মানে এটা আমাদের ব্রডলি, মানে আগে যেটা আমরা পড়েছি সেটার থেকে ব্রডলি পার্সপেক্টিভে পড়তে হবে। এবং এটা খুব গোল ওরিয়েন্টেড, মানে একদম পুরো ফোকাসড আর কি, গোল ওরিয়েন্টেড। ঠিক আছে, এবং এটা পড়ার পর ইউ উইল অলসো জয়েন ফর রিসার্চ, নো প্রবলেম। নিত্যা কেমন লাগলো? হ্যাঁ স্যার, ভালোই লেগেছে। আপনি পড়ালে তো ভালোই লাগে। না না, আমার পড়া না, আমি কন্টেন্টটা বলছি। হ্যাঁ স্যার, ভালো লেগেছে। ঠিক আছে, তা ঠিক আছে, আজকে এখানেই আমি শেষ করলাম। আর অত বেশি মানে আমি যদিও সিলেবাসটা ওরকম ভাবে ভেঙেছি, এক এক করে ঢুকবো পরবর্তীকালে। কালকেও আবার আসবো যখন ক্লাস হবে, প্রথম প্রশ্নটাকে নিয়ে ঢুকবে এবং স্টাডি মেটেরিয়াল দিতে আরম্ভ করবো। আমার মনে হয় তোমরা একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং বুঝেছো যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যানথ্রোপোলজি, রাইট? থ্যাংক ইউ, আমি এন্ড করছি।